নমস্কার, তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। তক্ক যুক্তি গপ্প, হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবে আম জনতা। আজকে আমাদের আলোচনার বিষয়, যেটা বহুল চর্চিত বিষয় আজকের শিক্ষক মহলে এবং বেকার যুবক যুবতীদের মধ্যে, সেটা হচ্ছে টেট যে এককালীন ছাড় দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে সমাজের শিক্ষা ব্যবস্থার মধ্যে কি প্রভাব, এই বিষয়ে আলোচনা করব। আলোচনায় যারা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করে নিচ্ছি। আমার ঠিক এদিকে রয়েছে সন্তোষ সাহা, বিশিষ্ট শিক্ষানুরাগী, এবং সন্তোষ দাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আর একই সঙ্গে রয়েছে আমার ওইদিকে অরুণ নাথ, বিশিষ্ট সাংবাদিক। অরুণ দা, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটা আমি সন্তোষদার কাছ থেকেই জানতে চাইব যে এই যে টেটের যে ব্যাপারটা, সেটার প্রেক্ষাপটটা যদি আমরা একটু জানি প্রথমে। আমরা যদি প্রেক্ষাপট বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের একটু পিছিয়ে যেতে হয়। টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্নভাবে কোয়ালিটি কম্প্রোমাইজ করে যখন শিক্ষক নিয়োগ করতে শুরু করলো, ভারতবর্ষের শিক্ষাবিদরা সেদিন দেখলেন কি কোয়ালিটি কম্প্রোমাইজ করে যেভাবে শিক্ষক নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন রাজ্য সরকার, বিভিন্ন দল এবং মতের সরকার, তখন তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টে একটা বিল আনলেন। এই বিলকে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, ভারতবর্ষের লোকসভা, রাজ্যসভা আনঅ্যানিমাসলি বিলটা পাস করলেন। পাস করার পর সেই বিল আইনে পরিণত হলো। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 নামে এই বিলটা সারা ভারতবর্ষের জন্য লাগু হলো। এই স্পিরিটকে সামনে রেখে বিভিন্ন রাজ্য সরকার শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন রাজ্যে টেট বোর্ড গঠন করলো। আমাদের রাজ্যে দুর্ভাগ্য হলো 2009-এ এই অ্যাক্ট চালু হওয়ার পরেও 2009, 2010, 2011, 2012, 2013, 2014 পেরিয়ে যাওয়ার পর জনমতের চাপে পড়ে তদানীন্তন সরকার 2015 সালে ত্রিপুরাতে টেট বোর্ড গঠন করল। তারপর থেকে 2015 সালের ডিসেম্বর মাসে প্রথম ত্রিপুরাতে টেট পরীক্ষা শুরু হলো। তো 2015 একটু থামাচ্ছি দাদা, আপনাকে। আমাদের সঙ্গে কোনো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? বাবা, দর্শক আছে। হ্যালো, হ্যালো। দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যেখানে ছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের 2015 সালে প্রথম টেট বোর্ড হলো ডিসেম্বর মাসে, তারপরে 16-তে হলো, 17-তে হলো, 18-তে হলো। তো দেখা গেল যে এই আমাদের রাজ্যে কোয়ালিটি এডুকেশনের জন্যে যে পরিমাণ শিক্ষক দরকার, বিএড এবং ডিএলএড করার যে প্রভিশন এই অ্যাক্টে ছিল, এই বিএড এবং ডিএলএড না করার কারণে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ত্রিপুরা রাজ্যে সাফিসিয়েন্ট নেই, সে পরিমাণ স্টুডেন্ট পাওয়া যাচ্ছিল না। তখন কিন্তু রাজ্য সরকার, বিশেষ করে বর্তমান সরকার, বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার, ভারতের হিউম্যান রিসোর্স দপ্তরের নিকট আবেদন করলো বারবার যে আমরা এককালীন ছাড় আমরা চাই, কারণ অ্যাক্টে স্পষ্ট প্রভিশন আছে যে এককালীন ছাড় দেওয়া যায়। তো সেই কারণে এইবার মানব সম্পদ উন্নয়ন দপ্তর
ত্রিপুরাতে ট্যাট পরীক্ষা কারা বসবে, ট্যাটে কিন্তু ছাড় দেয়নি। অনেকে বলছে ট্যাটে ছাড়, প্র্যাকটিক্যালি ট্যাটে ছাড়। ট্যাট তো একটা বোর্ড, ট্যাট পরীক্ষা হবে, ট্যাটের মাধ্যমেই ক্যান্ডিডেটদের যারা পরীক্ষা বসবে সেই পরীক্ষাটায় ছাড় দেওয়া হয়েছে। পরীক্ষাটা ছাড় দেয়নি, ট্যাটে কোনো ছাড় দেওয়া হয়নি। আচ্ছা, শুধু দেওয়া হয়েছে যাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন নেই, যেমন ধরুন যারা উচ্চ মাধ্যমিকে 50% পাবে, যাদের ডিএলএড থাকবে, তারা ট্যাট ওয়ানে পরীক্ষা বসতে পারবে। আচ্ছা, তাহলে কম্পালসারি হলো উচ্চ মাধ্যমিকে 50%, ট্যাট বসতে হলে তাদেরকে ডিএলএড কোর্স করতে হবে, ঠিক আছে। এবার যারা 6 to 8-এ যারা ট্যাট 2-তে বসবে, তাদের ক্ষেত্রে বিএড থাকতে হবে। সেক্ষেত্রে 50% মার্কস যদি নাও থাকে, যদি গ্রাজুয়েশন থাকে, সেখানে ট্যাট 2-তে বসতে পারবে। সুতরাং এককালীন শুধু ট্যাট 1 এবং ট্যাট 2-তে এককালীন ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, প্রফেশনাল কোর্স, দ্যাট ইজ ডিএলএড এবং বিএড যদি নাও থাকে, এই ত্রিপুরাতে এখন লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা স্কুল থেকে পাশ করেছে, কলেজ থেকে পাশ করেছে, তারা এখন ইচ্ছা করলে, তাদের যদি এই প্রফেশনাল কোয়ালিফিকেশন নাও থাকে, তারা পরীক্ষা বসতে পারবে। 1 থেকে 5 উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে কম্পালসারি। সেখানে মার্কসে কিন্তু ছাড় দেয়নি, কোয়ালিফিকেশনই যে দরকার মার্কস, তাকে কিন্তু ছাড় দেয়নি। ট্যাটে ছাড় দেয়নি, ট্যাট তো পরীক্ষা, ছাড় দিয়েছে শুধু প্রফেশনাল কোর্সটাতে। মানে শুধু নাম্বারটা থাকলেই হবে, 50% থাকলেই আমি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করতে পারবো, আমি পরীক্ষায় আমার যোগ্যতা অর্জনের আমি চেষ্টা করতে পারবো। এই হলো মূল। আচ্ছা, আমি অরুণদার কাছে আসবো যে এই যে রাইট টু এডুকেশনে টেট যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে মানে যদি ট্যাটের যে জরুরি, ট্যাট কেন জরুরি, এটা যদি একটু আমাদের ব্যাখ্যা করেন, কেন ট্যাটটা জরুরি? ট্যাট জরুরি হচ্ছে যে বাছাই করে শিক্ষক নিয়োগ করা, যাতে কোয়ালিটি এডুকেশনটা স্টুডেন্টসদেরকে ইম্পার্ট করা যায়, দেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে যে এখন ট্যাটের মাধ্যমে টিচার পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে একটা কাগজ এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাঠিয়েছে, তাতে দেখা যাচ্ছে স্টেটে, ত্রিপুরা স্টেটেও টিচার পাওয়া যাচ্ছে না। কনস্ট্যান্টলি পার্সুইং দি স্টেট গভর্নমেন্ট, কনস্ট্যান্টলি পার্সুইং দি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড। আমার এত দরকার, এখনও ভ্যাকেন্সি আছে 12,222 আচ্ছা ভ্যাকেন্সি আছে, কিন্তু ওরা পরীক্ষা যে দেয় তাতে খুব কম সংখ্যকই পাস করে, এবং তাদেরকে টিচার রিক্রুটমেন্ট বোর্ড তাদেরকে স্টেট গভর্নমেন্টের নাম পাঠায়, তাদের নামগুলো পাঠায়। কিন্তু এটা যে রিকোয়ারমেন্ট এখন যে টিচার অ্যাপয়েন্ট করতে হবে, তেমন শিক্ষক পাওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে যে কেন পাওয়া যাচ্ছে না? আমরা একসময় বলা হয় যে মিজোরাম, কেরালা এই দুইটা স্টেটের পরে আমাদের পার্সেন্টেজ অফ লিটারেসি রেট, তো এখন পাওয়া যাচ্ছে না কেন? এখন এইটা শুধু একটা দিক দেখলে হবে না যে স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে যে নো ডিটেনশন পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করলো, তো এইটা শিক্ষাটা হচ্ছে যুগ্মতালি, কনকারেন্ট লিস্টে রয়েছে শিক্ষাটা। এখন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এককভাবে কিছু করতে পারে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এককভাবে, দুইটা মিলেই করতে হবে। তো সেখানে কিছু কিছু ইম্পোজ করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে তোমরা যদি আপ টু ক্লাস 8 নো ডিটেনশন পলিসি অ্যাডপ্ট না করে, তাহলে অনেক সুযোগ সুবিধা এডুকেশন সেক্টরে পাবে না। তো এখন নো ডিটেনশন পলিসি করার পরে ক্লাস আপ টু 8 লেখাপড়াই হচ্ছে না। ওদের যে ফাউন্ডেশন যে স্টেজটা 1 to 8, এই ফাউন্ডেশন স্টেজটাই নড়বড় হয়ে গেল, পড়ালেখা হচ্ছে না। এখন টিচাররা তো এমনিতেই তাদের ল্যাক অফ সিনসিয়ারিটি, টিচারদের মধ্যে একটা বৃহৎ অংশ ল্যাক অফ সিনসিয়ারিটি, ওদের নট অ্যাট অল সিনসিয়ার টু ইম্পার্ট নলেজ টু দি স্টুডেন্টস। তো সেই ক্ষেত্রে এরপরে আবার দিয়ে দিল কি পড়াতে হবে, এমনিতে পাস হয়ে যাবে। ওরা অনেক কিছু আছে, বাড়িতে গিয়েও পড়াতে হবে। ছেলেটা যদি পাস না করে বাড়িতেও গিয়ে পড়াতে হবে, 3 মাস পরেও তাদেরকে আবার। একজন দর্শক বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সিরাই মোহনপুর থেকে শ্রমিক। হ্যালো, একটা বিষয় একটু জানার ছিল।
হ্যালো, আর নমস্কার। গ্রাজুয়েশন যেটা বিএসসি, কিন্তু সমপর্যায়ে কোথা থেকে বলছেন? নার্সিং বা এই ধরনের কোনো টেকনিক্যাল পোস্ট থেকে কি এই টেটে বসা যাবে? বিএসসি নার্সিং করা আছে, সেই ক্ষেত্রে কি আমি আপনি টিভির TET সাউন্ডটা তে মিউট করে একটু 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 বসার জোরে বলুন। হ্যাঁ, যোগ্য? আপনি কোথা থেকে বলছিলেন আগে এটা বলুন। মোহনপুর। মোহনপুর থেকে, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম এই বিষয়টা, যেমন আমি গ্রাজুয়েট, হুম বিএ পাস বা বিকম পাস যাই হই, হুম, বিএসসি হুম। পাস, কিন্তু আমি নার্সিং, বিএসসি নার্সিং পাস। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আমারটা আমি টেট 2 তে হুম। বসতে পারি? আচ্ছা ঠিক আছে, থাকুন, সঙ্গে থাকুন। এটা আমারও প্রশ্ন ছিল, আমিও প্রশ্নটা করছিলাম। এই প্রশ্নে যাবো আমি পরে, আগে যেখানে ছিলাম সেটাই আলোচনা করি। না, এখন নো ডিটেনশন পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতবর্ষে 3টা কমিশন, শিক্ষা কমিশন হয়েছে। শিক্ষা কমিশনের কোথাও নো ডিটেনশন পলিসির কোনো উল্লেখ নেই, এবং বরং প্রথম যে শিক্ষা কমিশন হয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে, ওনার রিকমেন্ডেশন ছিল প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ছেলে মেয়েদেরকে তৈরি করো। পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিক বলে দিলেন যে পরীক্ষাতে ওরা ভয় পায়, আচ্ছা, পরীক্ষাতে ওরা ভয় পায়, পরীক্ষা নেবে না, এবং পরীক্ষাটাতে উত্তীর্ণ হওয়ার একটা মাপকাঠি হিসেবে ধরবে না। তাহলে নো ডিটেনশন পলিসি, ওদের আটকাবে না। 4-এ ফেল করলো 5-এ তুলে দাও, ওদের কিছু বাড়ি গিয়ে পড়াও। স্কুলে পড়ায় না টিচাররা, বলছে যে বাড়ি গিয়ে পড়াও, তাদেরকে 3 মাসের জন্য একটা এক্সট্রা ক্লাস নাও, ক্লাস নিয়ে তাদের তৈরি করে উপরে ক্লাসে তোলো। স্কুলে গিয়েই টিচাররা পড়াচ্ছে না, আবার বাড়ি গিয়ে পড়াবে, এটা সম্ভব? হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে যেটা বহুদিন চর্চা হয়েছে, আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন যে এটা দুঃখ হয়, পৃথিবীর মধ্যে 100টা ইউনিভার্সিটি যদি নাম লিস্ট হয়, ভারতবর্ষের একটাই ইউনিভার্সিটির নাম এই 100টার মধ্যে পড়ে না। কিন্তু উনি এই নিয়ে অনেক দিন কথা বলেছেন, কিন্তু উনি কোনো রিমেডির কথা বলেন নাই যে কেন এমনটা হচ্ছে, কি কি করা উচিত। উনি তো কি রাষ্ট্রপতি ভবনে অনেকদিন ছিলেন, এবং এর আগে প্রশাসনে মন্ত্রী হিসেবে অনেক দিন ছিলেন, তো উনিও কিন্তু বলেন নাই। কিন্তু কথা হচ্ছে যে আজকে এই নো ডিটেনশন পলিসি সমগ্র জাতির ভীষণ ক্ষতি হয়ে গেছে। এখন কোন শিক্ষা কমিশন বলেছে নো ডিটেনশন পলিসি অ্যাডপ্ট করার জন্য? কোনো শিক্ষা কমিশন বলেনি। তাহলে কে করলো এটা? পলিটিশিয়ান কি পণ্ডিত নাকি? কোন একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। না, এখন কথা হচ্ছে যে আমাদের যেটা জরুরি, যেটা শিক্ষা কমিশন করা দরকার। আজকে অন্তত 40 বছর মতো হয়ে গেছে কোনো শিক্ষা কমিশন হয়নি। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, যত্রতত্র স্কুল হয়ে গেছে, কিন্তু টিচার কোথায় পাওয়া যাবে সেটার কোনো লক্ষ্য নেই। আমি হাতি কিনলাম, হাতিটাকে রক্ষণাবেক্ষণ হু উইল টেক কেয়ার অফ দি হাতি, কেমন? সেইটা না করে যত্রতত্র 1 কিলোমিটার মধ্যে স্কুল করতে হবে। 1 কিলোমিটার কোনো সার্ভে নেই। সার্ভে তো করতে হবে। আমার স্কুলটা যদি আমি এই স্কুলটা যদি করলাম, আমার কয়েক লক্ষ টাকা খরচ করে, কয়েক কোটি টাকা খরচ করে, স্টুডেন্টস আসবে কিনা, এই পপুলেশনটা, ডেন্সিটি অফ পপুলেশন অফ দিস এরিয়া কত, এইগুলি কোনো কিছু নাই। এখন শুনেছি যে এই স্টেট গভর্নমেন্ট 60টা কলেজ করবে। তা আমাদের সঙ্গে একবার শিক্ষামন্ত্রীর কথাবার্তা হয়, তখন একজন কলেজের প্রফেসর বলছিলেন, না স্যার এখন নতুন কলেজ করবেন না আপনি। বলে কেন করবো না? প্রেশার আছে, আমাদের জনগণ চাইছে। বলে আমি যদি বলেন, আমি বলছি যে কারণ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোতে ফ্যাকাল্টিস নেই, টিচার নেই ঠিকঠাক মতো। তো আপনি ওইগুলোকে অর্ডারে আনেন, ওগুলোতে টিচার দিন, এরপরে আপনি নতুন কলেজ খুলুন। আপনি এখন সন্তোষদা ভালো করেই জানেন, তাদের একটা সিদ্ধান্ত, প্রায় সিদ্ধান্ত, পুরাতন আগরতলা একটা স্কুল করবে, কলেজ করবে। হ্যাঁ, তার 5-7 কিলোমিটার মধ্যে রেডিয়াসের মধ্যে কয়টা 12 স্কুল আছে? সেটাই। একটা কলেজ চালাতে গেলে কত স্টুডেন্ট লাগে?
এটা ব্রিলিয়েন্ট যে স্টুডেন্ট সে এমবিবি কলেজে এসে পড়তে চাইবে, আরও ব্রিলিয়েন্ট হলে সে কলকাতা ভালো স্কুলে চলে যাবে, ভালো কলেজে চলে যাবে। তো এখন এই গভর্নমেন্ট এই কারণে গভর্নমেন্টের কোনো সার্ভে নেই। আগে একটা এমবিবি কলেজের নাম ছিল, অনেক নাম ছিল এমবিবি কলেজে, একজন লেখাপড়া করলে টিচার যারা ছিল, প্রফেসর যারা ছিল তারাও ব্রিলিয়েন্ট ছিল প্রফেসররা। এখন কি হচ্ছে, জিরানিয়াতে একটা করবে, পুরাতন আগরতলাতে একটা করবে, মানে একটা সাব ডিভিশনে গভর্নমেন্টের কোনো সার্ভে আছে যে আমার কয়টা কলেজ আছে, এখানে কতজন স্টুডেন্ট এমবিবি কলেজে চলে যাবে। আপনি তো যদি একটা ছেলে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে, মার্ক যদি তার থাকে, সে যদি সায়েন্সে এমবিবিতে ভর্তি হতে চায়, তাহলে আপনি তাকে আটকাতে পারবেন না। ইউ ক্যান নট ফোর্স হিম যে না তুমিও তোমার বাড়ির পাশে জিরানিয়া কলেজে, তুমি জিরানিয়া কলেজে ভর্তি, আপনি করতে পারবেন না। তো আপনি কি করে কোনো প্রকার সার্ভে না করে, ফলে এইগুলি সিক হয়ে যাচ্ছে। আপনার এখন দেখেন এই গভর্নমেন্ট আসার পরে অনেক সার্ভে করে দেখেছে, বহু স্কুল আছে 21 জন স্টুডেন্ট, 21 স্টুডেন্টস, তার 5 জন টিচার। 21 জন স্টুডেন্ট, আবার দিন যদি অন্ধকার হয়, যদি শীত বেশি পড়ে, তাহলে 12 জন স্টুডেন্টও আসে না। সেখানে তো সরকারের ব্যয় হচ্ছে, অর্থ সরকার ব্যয় হচ্ছে মানে কি, এই টোটাল ফ্লপ। এর আগে একবার গভর্নমেন্টের আমলে কেবিটি নিয়েছিল। কেবিটি হয়েছে যারা, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি বলতে চাই মানে আপনাদের অনুষ্ঠান থেকে কিন্তু আমি খুব খুশি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু একটা দুঃখের ব্যাপার জানাতে মানবিক আবেদন হিসাবে আমি আমাদের স্যার কিন্তু সন্তোষ বাবুকে একটা কথা জানিয়ে দিতে চাই। আচ্ছা। সারা ত্রিপুরাতে আগেও সুপ্রিম কোর্টের একটা রায়, হাইকোর্টের একটা রায় ছিল, স্কুল শিক্ষকরা শিক্ষকতা করতে পারবেন না। কিন্তু তারপরও হয়তো মানে অতীতে সরকার এটাকে পাত্তা দেয়নি, ওদেরকে উস্কানি দিয়েছে। কিন্তু বর্তমানে আমি আমার স্যারকে আমি বলতে চাই, আমরা যে 50-55 বছর হয়ে গেছে আমরা টিউশনি করতে পারি না, বা আমরা কিভাবে পেটে ভাতে খেতে পাই না, আর স্কুলে না পড়িয়ে বাড়িতে নিয়ে পড়াই। স্কুলে কি তারা এই বেতনে স্টুডেন্টকে যদি কিছু জ্ঞান শিক্ষা দান করে, তাহলে তো আমরা পড়ানোর কোনো প্রয়োজন হয় না। মাস্টাররা তো ওরকম করছে। এটার একটা ব্যবস্থা বা পদক্ষেপ নিলে। টেট সম্বন্ধ নিয়ে কোনো প্রশ্ন রয়েছে? ত্রিপুরাবাসী সব বেকারদের টেট সম্বন্ধ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারুন। এটাই। টেট সম্বন্ধ নিয়ে কোনো প্রশ্ন রয়েছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। ধন্যবাদ। যেখানে ছিলাম না, এখন যে পুরো পলিসিটা, শিক্ষা বিষয়ক যে নীতি নির্দেশিকা, সবগুলি নতুন করে আবার ভাবনা চিন্তা করা প্রয়োজন ভারতবর্ষের ক্ষেত্রে, সর্বভারতীয় স্তরে। আমি এখন ইউনিভার্সিটি খুলে দিচ্ছে, পরপর ইউনিভার্সিটি। এই দেখুন, ত্রিপুরাতে একটা ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল, এইটা অনেক দিন আগে ছিল, এমন একটা জায়গাতে ছিল, কলেজটিলাতে ছিল, জায়গা হয় না। নিপেনবাবুর আমলে নিপেনবাবু এটা সূর্যমণি নগরের জায়গা অ্যাকোয়ার করে ওখানে শিফট করলেন। এখানে শিফট করলেন কেন? এখানে জায়গা হয় না, এটা ওখানে নিয়ে গেলেন। পরবর্তী সময়ে যে মুখ্যমন্ত্রী মানিক সরকার, উনি বললেন যে আমরা একটা বিশ্ববিদ্যালয় চালানোর মতো অর্থ একটা রাজ্য সরকারের নেই, আমরা চালাতে পারবো না। দে অ্যাডপ্টেড এ রেজলিউশন ইন দি অ্যাসেম্বলি requesting the government of India to take over this university, সেন্ট্রাল ইউনিভার্সিটি। ওরা টেক আপ করলো, টেক ওভার করে ওরা এটাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে পয়সা করি খরচ করতেছে ওরা। পরবর্তী সময়ে কি হয়েছে? পরবর্তী সময়ে লাস্ট লেফ্রন গভর্নমেন্ট একটা এমবিবি ইউনিভার্সিটি বলে আরেকটা, যেখানে নিপেনবাবু করলেন যে এইখানে জায়গা হবে না, শিফট করলেন সূর্যমণি নগরে। মানিক সরকার বলেন যে না, এইখানেই জায়গা হবে, এইখানেই এইখানেই করলেন। মানিকবাবু বললেন যে আমাদের টাকা পয়সা, রাজ্য সরকার তত টাকা পয়সা একটা ইউনিভার্সিটি চালানোর মতো। এখন উনি আবার কি করে চালাবেন? আপনি কন্ট্রাডিকশনটা আপনি দেখুন। একই গভর্নমেন্ট প্রথম বলছে এইখানে জায়গা হবে না, নিয়ে গেল সূর্যমণি নগরে, আমাদের টাকা দিতে পারবো না, এত টাকা আমাদের নেই, অতএব এটা নিয়ে যাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আবার এইখানেই করলো, কলেজটিলাতেই করলো, আবার নিজেরাই করলো। তো কি এইটা লাভটা কি? ফলে কি হবে? ওইখানের যে অবস্থা, সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অবস্থা, ওদের টাকার অভাব নেই, কিন্তু ফ্যাকাল্টি পাওয়া যাচ্ছে না। যে স্কেলে
ক্যালকাটাতে একজন চাকরি পাবে, ইউনিভার্সিটি চাকরি পাবে, সেই স্কেলের একজন টিচার এখানে কেন আসবে? এখানে হসপিটালিটি অনেক কিছুর অভাব আছে। একজন এই স্টেচারের একজন প্রফেসর পেতে গেলে, ইউনিভার্সিটি লেভেলের প্রফেসর পেতে গেলে তার যেই লোকালিটি প্রয়োজন বা অনেক কিছু প্রয়োজন, সেখানে আমাদের ত্রিপুরাতে এখনও অনুপস্থিত। কিন্তু তো তারা এখানে ত্রিপুরাতে আসবে কেন? এখন কথা হচ্ছে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার। কে বলছিলেন? নমস্কার। বলুন, প্রশ্ন বলুন। মিডিনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, প্রশ্নটা করুন। এতে কি এককালীন ছাড়ের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া যাবে? এককালীন ছাড়ে বয়সের কোনো ছাড় দেওয়া যাবে? আচ্ছা, বয়সের কোনো ছাড় দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সন্তোষদার কাছে আসবো এই প্রশ্নটাই। কোনো বয়সের কোনো ছাড় রয়েছে কিনা? এ ধরনের কোনো ডিসিশন তো দেয়নি। বয়সের ছাড় দেওয়ার কোনো ডিসিশন কিন্তু মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যে নোটিফিকেশনটা করেছে সেখানে ছাড়ের কোনো প্রভিশন নেই। আচ্ছা, তো বাকিটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত নোটিফিকেশনটা নিয়ে স্টেট ক্যাবিনেট কথা বলবে, দেখবে পরিস্থিতি। এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন যেটা একজন দর্শক এটা আমারও ছিল যে প্রশ্ন করেছিলেন, গ্রাজুয়েট যারা গ্রাজুয়েট যারা বলছেন যে ও নার্সিং গ্রাজুয়েশন করেছে। অ্যাকচুয়ালি কতগুলি ক্ষেত্রে যে গ্রাজুয়েশনের ক্ষেত্রে আমাদের এই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ওইখানটা একটা আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী একটা কমিটি করেছেন যে কোন কোন সাবজেক্টের উপরে গ্রাজুয়েশন করলে পরে এটা ইকুইভ্যালেন্ট টু বিএ বা বিকম বা বিএসসি এই ধরনের একটা আমরা অনেক সময় বলি না ইকুইভ্যালেন্ট টু মেট্রিকুলেট, ইকুইভ্যালেন্ট টু ওই ধরনের ইকুইভ্যালেন্ট কমিটি একটা হায়ার এডুকেশনের আছে। আমি দর্শক বন্ধুকে বলবো যে আমাদের আলোচনাতে উনি শুনলেন, আমি ওনাকে অনুরোধ করব যে হায়ার এডুকেশনের যে ইকুইভ্যালেন্ট কমিটি ওনাদের সঙ্গে কথা বলতে পারেন, যে ওনারা বলবেন, ওনারাই বলে দেবেন। যেমন আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়াররা রয়েছে যারা ম্যাথস নিয়ে, ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথসটা মেইন। এবার অনেকে দেখা যাচ্ছে গ্রাজুয়েট করছে, পোস্ট গ্রাজুয়েটের জন্য নেওয়া হচ্ছে ম্যাথসের স্পেশালিস্ট বা ফিজিক্সের স্পেশালিস্ট, বায়োলজির স্পেশালিস্ট। এবার ওরাও তো, যদি আমি ইঞ্জিনিয়ারকে একজন ধরি, ও তো ম্যাথসে একজন স্পেশালিস্টই বলা যেতে পারে। তো ওকে কি সেই রকম ভাবে মানে ওই পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট আন্ডার এরকম দেওয়া যেতে পারে? আমি সে কারণে বলছি এই ধরনের কিছু কমপ্লিকেসি বিভিন্ন জায়গায় আমাদের একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার। নমস্কার। আমি খোয়াই থেকে বলছি। খোয়াই থেকে বলুন। হ্যাঁ, আমি খোয়াই থেকে বলছি, রূপম পাল। আচ্ছা বলুন, প্রশ্নটা বলুন। বলছিলাম স্যার, আমার একটা বিষয় জানার ছিল যে ধরুন আমি গ্রাজুয়েট, তো আমি কি টেট 1 টেট 2 দুটোতে অ্যাপ্লাই করতে পারবো? আমার 50% মার্কস 12 এ নেই, তো তার জন্য গ্রাজুয়েট টেট 1 টেট 2 কি আমি মানে আচ্ছা ফর্ম ফিল আপ করতে পারবো কিনা? 50% নেই, কিন্তু আপনি চাইছেন টেট 1 টেট 2 তে অ্যাপ্লাই করতে পারবেন কিনা? গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট রয়েছেন আপনি, তাই তো? সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনি পারবেন। আপনি গ্রাজুয়েশন করলে পরে উচ্চ মাধ্যমিকে যদি 50% মার্কস আপনার নাও থাকে বা গ্রাজুয়েশনও যদি 50% মার্কস না থাকে, আপনি টেট 1 টেট 2 দুইটাতে আপনি বসতে পারবেন। 1 থেকে 5, 6 থেকে 8 গ্রাজুয়েশনের ক্ষেত্রে যারা হু আর গ্রাজুয়েট তারা টেট 1ও বসতে পারবে, টেট 2তে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে 50% মার্কস না থাকলে, গ্রাজুয়েশন থাকলে পরে। আচ্ছা, কিন্তু টেট 1-এ একদম ক্লিয়ার, টেট 1-এ যারা বসবে উচ্চ মাধ্যমিক পাস, তাদেরকে 50% মার্কস পজিটিভলি থাকতে হবে। আচ্ছা, গ্রাজুয়েশন করলে পরে সেক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকে 50% নাও পায়, পরবর্তী সময় যদি গ্রাজুয়েশন করে নেয়, সেক্ষেত্রে কিন্তু টেট 1-এ বসতে পারবে। আচ্ছা, ক্লিয়ার? কিন্তু উচ্চ মাধ্যমিকে কোনো অবস্থাতে 50% না হলে পরে টেট 1-এ বসতে পারবে না। আর ওইটাতে যেটা ছিলাম যে ইঞ্জিনিয়াররা ম্যাথস হ্যাঁ, সেটা আমি আপনাকেও বলবো যে সেখানে আমাদের যে ইকুইভ্যালেন্ট কমিটি, তারা যোগ্যতা নির্ধারণ ওরা করে যে ওরা ইকুইভ্যালেন্ট টু, অ্যাকচুয়ালি তো ইঞ্জিনিয়ারিং দিস ইজ ওয়ান কাইন্ড অফ গ্রাজুয়েশন। ইঞ্জিনিয়ারিং এটা গ্রাজুয়েশন। তো সে গ্রাজুয়েশন হিসাবে যে কমার্স গ্রাজুয়েশন যদি আমার হয়, আমার যদি বিএ বিএসসি আমার গ্রাজুয়েশন হয়, যেমন
MBBS, দিস ইজ অলসো গ্রাজুয়েশন। তো একেবারে। সুতরাং সেটা আমাদের যে হায়ার এডুকেশনের ইকুইভ্যালেন্ট কমিটি যেটা করা আছে সেক্ষেত্রে ওনাদের সঙ্গে কথা বললে দে আর দ্য বেস্ট পারসন টু মানে সেটা বোঝাতে পারবেন যে yes, একেবারে। আমি অরুণদার কাছে একটা প্রশ্ন রাখবো যে যারা আগে রাইট টু এডুকেশনের টেট মানে বাধ্যতামূলক হওয়ার আগে যারা গেছেন শিক্ষকতার জন্য, এখন যখন রাইট টু এডুকেশনের টেট বাধ্যতামূলক হয়েছে, এখন যারা যাচ্ছে, এই যে একটা অসামঞ্জস্যতা হবে ওদের যখন একজন টেট প্রশিক্ষণপ্রাপ্ত আর একজন টেট প্রশিক্ষণপ্রাপ্ত না, আগে এবং পরে, এই যে অসামঞ্জস্যতাটাকে দূর করতে সরকার কি রকম মানে পদক্ষেপ নিতে পারে? না, বা তাদেরকে কি সরকার নিজেদের পক্ষ থেকে আবার নিজেদের ইচ্ছায় কি আবার এই টেটের জন্য নেওয়া হবে, টেটের প্রশিক্ষণ দেওয়া হবে? না, এটা ওরা যারা একটা আইন যখন চালু হয়েছে এটা এফেক্ট দিয়েছে, আচ্ছা, এফেক্টের আগে যারা চাকরি পেয়েছে ওদের এটাতে কোনো অসুবিধা হবে না, আচ্ছা। ওরা তো কন্টিনিউ করবে নাকি সন্তোষ দা? না সেটা ক্ষেত্রে একটা, যেমন ধরুন কোনো একজন আমি চাকরি করি, আমার 50% নেই, আচ্ছা, সেক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে যে তাদেরকে NIOS এর মাধ্যমে তারা 50% আর্ন করতে বলেছে, আচ্ছা, ঠিক আছে, এবং সেটা সম্ভবত 2019-এর মধ্যে করতে হবে। আচ্ছা, এবং আমাদের রাজ্য সরকার অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা নেই। যাদের 50% নেই, তাদেরকে উইদিন সার্ভিস তাদেরকে কিন্তু বলা হয়েছে তারা যাতে করে নেয়, এবং আমাদের 50% করে। 50% একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছিলেন? শান্তিবাজার থেকে বলছি। শান্তির বাজার, হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই যে ওই স্যারের কাছে একটা প্রশ্ন জানতে চাই, যারা মানে CBSE পড়ছে তারা তো বাংলা থাকে না, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে তারা কি করে মার্ক আছে, তারা ওই ট্যাট কি করে বলছে? যারা BSc করছে, প্রশ্নটা পরিষ্কার করে করুন। 12 পাস, হ্যাঁ হ্যাঁ 12 পাস, মানে এইচএস পাস, 12 পাস, হ্যাঁ, হ্যাঁ 12 পাসে 50% এর উপরে আছে, কিন্তু CBSE পড়ছে 50% এর উপরে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল স্কুলের স্টুডেন্ট, তারা তো বাংলা নেই, বাংলা নেই, হ্যাঁ, হ্যাঁ, তারা মানে ট্যাটে কি করে বসবে এটা আমি একটু জানি। একেবারে সঙ্গে থাকুন। আমার মনে হয় যে যেহেতু CBSE করুক, ISC করুক, TBSC করুক, বা অন্য কোনো বোর্ডের স্টুডেন্টই হোক, উচ্চ মাধ্যমিক যখন পাস করে আমার মনে হয় তাদের বসার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তবুও পরবর্তী সময় এটা ক্লারিফিকেশন নেওয়া, ডিপার্টমেন্ট থেকে ক্লারিফিকেশন নেওয়া নিতে পারা যায়, কিংবা ট্যাট বোর্ডের যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে ট্যাট বোর্ডের চেয়ারম্যান বা ট্যাট বোর্ডের কন্ট্রোলার অফ এক্সামিনার, তাদের কাছ থেকে এগুলি ক্লারিফিকেশন, খুঁটিনাটি ক্লারিফিকেশনটা নিয়ে যাওয়াতে পারে। কারণ আমরা অসুবিধা হবে কেন? আমি বলি, যারা যেমন শিশু বিহার, ওরা ইংলিশ মিডিয়াম স্কুল, কেমন, আবার নেতাজি স্কুল বেঙ্গলি মিডিয়াম স্কুল, ওরা তো একই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছে। তো যখন দেখা যাচ্ছে যে ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুল আছে তাদের ম্যাক্সিমাম সাবজেক্ট ইন ইংলিশ, তারা প্রশ্নগুলো সেইভাবে হচ্ছে। এখন যারা দোজ হো কেম ফ্রম এ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ওদেরকে ইংলিশ মিডিয়াম প্রশ্ন দেবে টেটের জন্য, ওরা ইংলিশ মিডিয়ামের প্রশ্নের অ্যান্সারগুলি লিখবে, আর যারা বেঙ্গলি মিডিয়াম আছে ওরা বেঙ্গলি মিডিয়ামে পড়বে। এগুলো অসুবিধা হওয়া উচিতও নয়। আচ্ছা, একেবারে। আমি আরেকটা প্রশ্ন যাচ্ছি যে রিল্যাক্সেশন কেন টেটে দেওয়া হয়েছে, এইটাতে যদি আমি আসি। প্র্যাকটিক্যালি আমাদের এখানটায় যেমন ধরুন আমি যে কথাটা বললি যে রাইট টু এডুকেশন একটা হওয়ার পরে তো অটোমেটিকলি একটা প্রশ্ন ছিল কি ট্যাট বোর্ডের মাধ্যমে কোয়ালিটি এডুকেশনের জন্য শিক্ষক নিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল, ঠিক আছে। এবং আমাদের এই রাজ্যে কিন্তু 2012 সালে জুন 2012 সালে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল, ঠিক আছে, মার্চ 2015 পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। এই সময়ে যদি আমরা এই সুযোগটা নিতাম, আজকে যেসব দর্শকরা প্রশ্ন করছেন যে আমরা তো ওভারেজ হয়ে গেছে, আমরা বসতে পারবো কিনা, এই আমাদের তদানীন্তন সরকার যদি রাইট টু এডুকেশন অ্যাক্টের যে প্রভিশন ছিল, আমাদের রাজ্য সরকারকে জুন 2012 থেকে 31 মার্চ 2015 পর্যন্ত যে ছাড়টা দেওয়া হয়েছিল, ওই ছাড়ের সুযোগ যদি আমরা নিতাম, আচ্ছা,
তাহলে কিন্তু আজকে যে শিক্ষক স্বল্পতা এটা কিন্তু থাকতো না, কারণ কি তখন অনেক ছেলে মেয়ে কিন্তু ওই সময় বসতে পারতেন। এবং শুধু তাই না, শুধু আজকে এই যে 10,323-এর যে পরিণতি, আজকে যে তাদের পরিবারে যে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়েছে, আচ্ছা সেটাও হতো না যদি রাজ্য সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট 2000 মেনে তারা যদি তখন থেকে এই ছাড়ের প্রভিশন করতেন, তখন কিন্তু সেই ডিএলএড বা বিএড এর কোনো দরকার ছিল না। তখন কিন্তু আজকে এরা ওভারেজ হতেন না, কিন্তু আমাদের শিক্ষক নিয়োগ অটোমেটিকলি পূর্ণতা আসতো। যেহেতু রাজ্য সরকার, যেটা অরুণবাবু বারবার বলছেন, কি একজন দর্শক বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার। হ্যালো নমস্কার, কে বলছিলেন? হ্যালো। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ প্রশ্নটাই সরাসরি চলে আসুন। আচ্ছা, যারা নাকি 10,323-এর মধ্যে যারা চাকরি করে, হ্যাঁ, তারা কি টেটে বসতে হবে? যারা 10,323-এ রয়েছেন তাদের কি টেটে বসতে হবে কিনা? না না 10,000 সঙ্গে থাকুন। না না 10,000 একটা জিনিস একদম স্পষ্ট, এই যে ছাড় দেওয়া হয়েছে যেটা এবার 10,323-এই হোক, বেকার যুবক ছেলে মেয়েই হোক, বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা পাশ করে আসুক আমাদের রাজ্যে, একটা জায়গায় পরিষ্কার কি এই যে ক্যাটাগরি করা হয়েছে, ধরুন সাপোজ টু সে 10,300-র মধ্যে অনেক ছেলে মেয়ে যাদের গ্রাজুয়েশন আছে, ঠিক আছে, অনেক অনেক যারা চাকরি করছেন গ্রাজুয়েশন আছে, তারা কিন্তু টেটে বসতে পারবে, ঠিক আছে। এখন কেন প্রশ্নটা করলাম, একটা জিনিস স্পষ্ট করতে চাই, যেহেতু দর্শকরা দেখছেন আপনাদের, ধরুন টেটে গ্রাজুয়েশন হলে কিন্তু বসতে পারবে 1 এবং 2, যারা 10,300-তে চাকরি করছেন তারাও বসতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট 2 বছরের জন্য ছাড় দিয়েছে, ঠিক আছে, যারা এখন মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, 2 বার এক্সটেনশন করেছে, ঠিক আছে, তাদের চাকরিটা কিন্তু পার্মানেন্ট হয়নি। পরবর্তী সময় কি অবস্থা হবে সেটা আমরা আজকের দিনে বলা অসম্ভব। সুতরাং যদি ওরা টেটে বসে যোগ্যতা অর্জন করে নেয়, তাহলে তাদের জীবনে কিন্তু একটা নতুন অধ্যায় আসবে, বা হয়তো বা ভবিষ্যতে যদি বিএলএড এর কথাও আসে, ওদের মধ্যে অনেকেই টেট এপিআর হচ্ছে এবং টেটে পাস করে ফ্রেশ চাকরি পেয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একটা দিয়েছে, ওদের সার্ভিস কন্টিনিউটিটা রাখতে হবে। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো হ্যাঁ, বলুন, শুনতে পাচ্ছি। স্যার, আমি তেলিয়ামুড়া থেকে বলছি। তেলিয়ামুড়া থেকে বলুন। স্যার, আমি বলতেছি মানে টেটের বিষয়ে। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। স্যার, ঘটনা হচ্ছে যারা ওই 50% মার্ক, হ্যাঁ, এসটি তাদেরকে 45% হলে ওই টেটে বন যাবনি। যারা এসসি এসটি, মানে বলছেন সেখানে কোনো মানে ওই এসটি এসসি দের জন্য 45% বা এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, রিল্যাক্সেশন কিছু আছে কিনা? হ্যাঁ, একটা প্রশ্ন স্যার, যারা এনওএস এর মাধ্যমে, হ্যাঁ, যারা দেখছি স্যার আদার্স অনেক স্টুডেন্ট যেমন এনওএস এর মাধ্যমে মার্ক করার লাগে, মানে যেমন 50% মার্ক নেওয়ার জন্য, তারা কি এটা বন যাবো? হ্যাঁ 50% হলেই হবে। হ্যাঁ 50% হলে হবে, হ্যাঁ, স্বীকৃত এনওএসটা তো স্বীকৃত ইনস্টিটিউশন, সুতরাং এনওএস থেকে করলেও তো হবে, না হওয়ার কোনো কারণ না। আর একটা যেটা প্রশ্ন করলো যে এসটি এসসি দের জন্য কোনো রকম মানে রিল্যাক্সেশন আছে কিনা, 45% 42% এরকম কিছু আছে? মোস্টলি 45%, মোস্টলি, মানে আমি তবু আজকে দর্শককে বলছো না, একটু জেনে নেওয়ার দরকার। আচ্ছা, মোস্টলি 45% তাদের ক্ষেত্রে। আচ্ছা, আমি অরুণদার কাছে যাব, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা শেষ প্রশ্ন, যে টেটে ছাড় দেওয়ার যে প্রধান প্রধান শর্ত কি কি রয়েছে, শর্তগুলো যদি একটু। টেটে ছাড় দেওয়াটা, প্রথম কথা, টেটে ছাড় দেওয়া হবে কেন, এটা সারা ভারতবর্ষেই একবার করে সমস্ত স্টেট গভর্নমেন্টগুলিকে একবার করে ছাড় দিচ্ছে, একবার করে ছাড় দেওয়া হচ্ছে। কারণ একটা আমাদেরও দেওয়া হয়েছিল, এখানেও দেওয়া হয়েছে, তৎকালীন সরকার সেইটা অ্যাভিল করেনি। কেমন অ্যাভিল করেনি, কি কারণে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এটা অনেক আলোচনা। কিন্তু এখন কথা হচ্ছে টেটে কিছু ছাড় দিয়েছে বা টেটের প্রয়োজনীয়তা ছাড় দিয়েছে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট পারসুইং দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রিকুয়েন্টলি,
যে এটা একটা সমস্ত স্টেট পেয়েছে, আমরা পেয়েছিলাম কিন্তু আমরা তো অ্যাভেল করিনি, স্টেট গভর্নমেন্ট অ্যাভেল করেনি। নাও আমরা চাই যে আমরা এটা অ্যাভেল করতে চাই, এবং এটা একদিনের না, অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। বিগত সরকার গভর্নমেন্ট আমলা বারবার হিউম্যান রিসোর্স যে মিনিস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে পার্সু করছিল, কিন্তু যাই হোক এই গভর্নমেন্টের আমলে অনেক 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 লেখালেখি, অনেক লেখালেখি, অনেক অনেকবার পার্সুয়েশনের চিঠিও পরে, পাঠানো হয়েছে। হ্যাঁ অনেক চিঠিপত্র পাঠানো হয়েছে। পার্সোনালি এরপরে মুখ্যমন্ত্রী নিজে গেছেন ছুটে, যে হ্যাঁ, আমাদের শিক্ষক স্বল্পতা, এখন শিক্ষামন্ত্রী গেছেন, আমাদের শিক্ষক স্বল্পতা। এখন 7,000-এর মতো শূন্য পদ রয়েছে। 12,222 না কত। তো এইখানে যেটা গভর্নমেন্টের ছাড়ে দিয়েছে 10th জানুয়ারি, সেইখানে এসছে যে 12,222 জন ভ্যাকেন্সি রয়েছে, আচ্ছা, ইনক্লুডিং 6 to 7 আন্ডারগ্রাজুয়েট টিচার্স এলিমেন্টারি, 1/1/2018। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? শেষ ফোন আজকে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ফার্মেসিতে গ্রাজুয়েশন করেছি, আচ্ছা, তো তাহলে কি আমি এই টেট 2 এক্সামের জন্য এলিজিবল? TET 2? ইয়েস, হ্যাঁ ইয়েস, হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছে বসতে পারবেন। হ্যালো। হ্যাঁ, বসতে পারবেন। Yes. আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সঙ্গে থাকুন। আরেকটা জিনিস স্পষ্ট হওয়া উচিত অরুণ, এটা কিন্তু শুধু 1 থেকে 5, 6 to 8 এই জায়গাটা কিন্তু ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? 1 থেকে 5, 1 থেকে 5, 6 to 8, আচ্ছা, ঠিক আছে? এই ক্ষেত্রে শুধু প্রফেশনাল কোয়ালিফিকেশনটা ছাড় দেওয়া, ঠিক আছে? 9, 10, 11, 12 এর ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই, আচ্ছা। 9, 10, 11, 12 এর ক্ষেত্রে কোনো ছাড় নেই। একদম না। টেট 1, টেট 2 তে শুধু ছাড়। ঠিক আছে। মানে অনেকে একটু কনফিউশনের মধ্যে, অনেকে আমাদের এমনি প্রশ্ন করছেন যে বসতে পারবেন কিনা। হ্যাঁ, 9, 10 এ বসতে পারবে না, 11, 12 এ বাট বসতে 1 থেকে 8 পর্যন্ত পারবে, মানে টেট 1 আর টেট টেট 2 তে 2 বসতে পারবে। এখানে ছাড় দেওয়া হয়েছে ডিএলএড বা বিএলএড এ, কিন্তু 9, 10, 11, 12 এ কিন্তু কোথাও বিএলএড বা ডিএলএড এর বিএড এর কোনো ছাড় দেওয়া নেই। একেবারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অরুণদা কিছু বলতে চাইছেন, বলুন। কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাটা ভারতবর্ষের যেই জায়গায় আছে এখন, সেই জায়গা থেকে উত্তরণের জন্য ইমিডিয়েট একটা শিক্ষা কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে। এইটা শুধু ভারতবর্ষের পণ্ডিতরা থাকেন না, বিশ্বের বহু কান্ট্রির বিশেষজ্ঞরা থাকেন এইখানে। শিক্ষা তাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, এইগুলিকে একত্রিত করে তারপরে একটা রিপোর্ট তৈরি করা হয়। এখন 3টা স্বাধীন ভারতবর্ষে প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন, এরপরে কুঠারি কমিশন, খোসলা কমিশন, এমন 3টা কমিশন হয়েছে। তো এরপর আর কোনো কমিশন হয় দীর্ঘদিন ধরে। এরপরে শিক্ষা ব্যবস্থার অবস্থাটাও খুবই কাহিল। এখন কথা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক নেতারা শিক্ষাবিদ নন, আবার শিক্ষাবিদ নন এইটা যেমন, তেমন আবার সবাই শিক্ষা সম্পর্কে জানেন না সেইটাও না। কিন্তু তা হলো একটা শিক্ষা কমিশনের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট একটা কমিশন করতে পারে, অ্যাসেসমেন্ট করা এবং ভবিষ্যতের জন্য কিছু সুপারিশ করা। কেমন এটা করতে পারে গভর্নমেন্ট। যেমন রিসেন্ট আমি জানি না, সন্তোষদা হয়তো জানেন, লোকসভা এবং রাজ্যসভাতে আইন পাস হয়ে গেছে যে নো ডিটেনশন পলিসি, ইট ইজ লিবার্টি টু দি স্টেট গভর্নমেন্টস, তারা এটা উইথড্র করে নিতে পারে। কেমন আমাদের স্টেট গভর্নমেন্ট কি ভাবছে জানি না আমরা এখন। রিসেন্টলি হলো কেমন, এর আগে বহু স্টেট গভর্নমেন্ট তুলে দিয়েছে, কিন্তু নো ডিটেনশন পলিসি ওরা তুলে দিয়েছে। পাস ফেল সিস্টেমে ওরা আবার ফিরে এসেছে। সম্ভবত 23টা রাজ্য মতামত দিয়েছে মানে পরীক্ষা গ্রহণের পক্ষে। তো সেই ক্ষেত্রে আমাদের পার্লামেন্টে বিল, আমি অনেকদিন ধরে জানি আমাদের স্টেট গভর্নমেন্ট এই সমস্ত ব্যাপারে কোনো মতামত দেয় না। আচ্ছা, হ্যাঁ, আমি ইভেন মিজোরাম গভর্নমেন্টও তাদের মতামত জানিয়েছে ইন রাইটিংস, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট হালফিল আমি জানি না, কিন্তু এর আগের গভর্নমেন্টের আমলে কোনো মতামত দেয় নাই ওরা, বুঝেন। এখন কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা যা এখানে না, সর্বভারতীয় স্তরেই। এখন আবার আমি রাগ না করার জন্য সন্তোষদাকে বলছি, রাগ না করার জন্যই বলছি, বা অনেকে শুনলে রাগ করতে পারেন, রাগ করার কিছু নেই। আমি আমার মতামতটা দিচ্ছি। সব মতামত তো মধুর হয় না, কিছু কষ্ট পেতে হয়, তিক্তও হয়।
এই যে ইংলিশ মিডিয়াম স্কুল একটা পাইকারি হারে করে তুলে দেওয়া হচ্ছে, সবগুলিকে ইংলিশ মিডিয়াম করে দেবে, বাংলা মিডিয়ামে পড়ে কি হয় না? অমর্ত্য সেন কোথায় পড়েছে? আর আমরা যাদের কাছে কলেজে পড়েছি তারা কোথায় ইংলিশ মিডিয়ামে পড়েছে? এমন অনেক বাঙালি এখন কথা হচ্ছে আমি বলি, আমি যদি রাজার পোশাক পরি তাহলে আমি রাজা হয়ে যাব না। সিবিএসইর প্যাটার্ন আমি এখানে ইন্ট্রোডিউস করলাম, সিবিএসই হয়ে গেল। কথা হচ্ছে যে আমি টিবিএসসিতে ফেল করছে কেন? টিবিএসসির যে সিলেবাস বা টিবিএসসির যে ফাংশনটা সেটা ত্রিপুরার যে ফ্লপ হচ্ছে কেন, আগে সেটা ফাইন্ড আউট করা দরকার, সেটা ফাইন্ড আউট করা দরকার, হ্যাঁ, এবং সেই অনুযায়ী রিমেডিটা নেওয়া দরকার। আমি সিবিএসসি ইন্ট্রোডিউস করে দিলাম, আমার ইনফ্রাস্ট্রাকচার, সেই টিচিং স্টাফ, সেই ক্লারিক্যাল স্টাফ সব কিছু একই রইল। তো আমার সিবিএসইতে প্যাটার্ন, আমি নামটা পদ্মলোচন নাম দিলাম, চোখে দেখে না, তার নাম পদ্মলোচন নামটা রাখলাম, তো কি লাভ হবে? সে চোখে দেখবে। সরকারের প্রয়োজন এই সমস্ত খুঁটিনাটিগুলি দেখা, এবং শুধু 1993-98-এ যখন মানিকবাবু চিফ মিনিস্টার হলেন তখন একটা কমিশন বসিয়েছিলেন উনি, পশ্চিমবঙ্গের রিটায়ার্ড চিফ সেক্রেটারির নেতৃত্বে, নামটা এখন মনে নেই। উনি অনেকগুলি রিকমেন্ডেশন করেছেন, গভর্নমেন্ট অনেকগুলি রিকমেন্ডেশন অ্যাকসেপ্ট করেছে। একটা রিকমেন্ডেশন ছিল যে সার্ভিস কমিশন তৈরি করা টিচার্স অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, কিন্তু সেই সময় সেই গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করে নাই, যার কারণে আজকে 10,323। কথায় হচ্ছে যে কথায় আছে নৈবেদ্যে কলা নাই আবরণ দেবতার জন্য পাঠা, এটা অনেকটাই কিন্তু এখনের শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে যায়। কারণ আমরা অনেক চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে, কিন্তু কোথায় খামতি রয়েছে সেটাকে আমরা দেখছি না। সমস্ত ত্রিপুরা রাজ্যের স্কুলগুলিকে আমরা ইংরেজি মাধ্যমে পরিণত করার কথা হচ্ছে, কিন্তু সবকিছু করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কয়েক কিলোমিটারের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সেগুলোতে আদৌ শিক্ষার্থীরা যাচ্ছে কিনা, শিক্ষকরা সেখানে সঠিকভাবে পঠনদান করছে কিনা, সে বিভিন্ন কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। আজকের আলোচনায় আপনারা বিশেষজ্ঞদের কাছ থেকে টেট সম্বন্ধীয় অনেক কিছু প্রশ্ন আপনারা উত্তর পেয়েছেন, আপনারাও করেছেন, এবং আপনাদেরকে উত্তর যথাযোগ্য সম্ভব আপনাদেরকে দিয়েছে। আজকের এই অনুষ্ঠান তর্ক যুক্তি গল্প এখনকার মতো এখানেই শেষ হচ্ছে। সঙ্গে থাকুন, সবাইকে শুভরাত্রি।